নতুন একটা চ্যাপ্টারে প্রবেশ করছি। আমরা গতদিন শেষ করেছি মানব জনন চ্যাপ্টারটা। আজকের ভিডিওটা আমাদের জননগত স্বাস্থ্য চ্যাপ্টারটাকে নিয়ে। প্রথমে একটুখানি ইন্ট্রোডাকশন দিই। চ্যাপ্টারের নাম জননগত স্বাস্থ্য। এটুকু বুঝতে পারছি যে আগের চ্যাপ্টারের সঙ্গে এই চ্যাপ্টারের কিছু নিশ্চয়ই লিঙ্ক আপ আছে তার নামের ভেতরে। তো জননগত স্বাস্থ্য কথাটার অর্থ কি? প্রথমে জানি আমরা জনন কি জিনিস। প্রথম 12-এর প্রথম থেকে আমরা জনন পড়ে আসছি। তো জনন হচ্ছে শুধু মানব জাতির নয়, পৃথিবীর সমস্ত জীবেদের এমন একটা জৈবিক প্রক্রিয়া, যে জৈবিক প্রক্রিয়া ছাড়া কোনো জীবের অস্তিত্বকে আমরা কল্পনা করতে পারি না। প্রতিটা জীব নিজের বংশ বিস্তার করে এই জননের মাধ্যমে। বিভিন্ন জীবেদের হয়তো জননের পদ্ধতি বিভিন্ন রকম, কিন্তু জননটা অত্যাবশ্যকীয় প্রত্যেকটা জীবের জন্য, তার নিজেকে বেঁচে থাকার জন্য, তার পরবর্তী প্রজন্মকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য। তো আমরা ডারউইনের বিবর্তনের মতবাদ অনুসারে এটাও জানি যে পৃথিবীতে আমাদের জায়গা সীমিত। তো সেখানে সেই স্থলভূমিতে বা জলভূমিতে, যেটা আমাদের বসবাসযোগ্য স্থান, সেখানে আমাদেরকে জননের পদ্ধতি বা জননের ফলে উৎপন্ন অপত্যের সংখ্যা যদি অতিরিক্ত কখনো বেড়ে যায়, তাহলে কিন্তু পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে। বাস্তুতন্ত্র নষ্ট হয়ে গেলে আমরা পরিবেশের বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়, বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হব এবং আমাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যেতে পারে। তো জননগত স্বাস্থ্য বলতে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO-এর মত অনুসারে জননগত স্বাস্থ্য হচ্ছে যে জননের দিক থেকে সম্পূর্ণ শারীরিক, মানসিক এবং সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং সুস্থ সমাজ গড়ে তোলা। এবার কথাটার প্রত্যেকটা শব্দ আমি একটু একটু করে এক্সপ্লেন করব। তো জননগত স্বাস্থ্য বলতে বোঝায় আমাদের শারীরিক, মানসিক এবং সামাজিক সচেতনতা এবং সুস্থতা। এবারে প্রথমে আসি সচেতনতা প্রসঙ্গে। কেন আমাদের সমস্ত বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন? আমাদের প্রত্যেকটা জীবের নির্দিষ্ট কিছু জনন অঙ্গ আছে। যারা আমরা উন্নত প্রাণী, এখানে স্পেসিফিক্যালি আমরা হিউম্যানের জনন নিয়ে পড়েছিলাম এবং এই চ্যাপ্টারটা শুধুমাত্র মানুষের জননগত স্বাস্থ্যকে নিয়েই, তাই আমি মানুষের জননগত স্বাস্থ্য নিয়েই কথাগুলো বলছি। মানুষের প্রত্যেকের, স্ত্রী এবং পুরুষ ভেদে প্রত্যেকের নির্দিষ্ট আলাদা আলাদা জনন অঙ্গ আছে এবং আমরা আমাদের সমাজ বা আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি আমাদের জনন অঙ্গগুলো আমাদের অত্যন্ত আমাদের একটা গোপনীয়তার সঙ্গে আমরা সেটাকে বজায় রাখি। জনন সম্পর্কিত কোনো কথাবার্তা, কোনো রোগ, কোনো অস্বস্তিকর সিচুয়েশন তৈরি হলে আমরা সহজে সেটাকে কাউকে বলতে চাই না। জ্বর হলে যতটা সহজে অন্যকে বলে দেবো বা বাড়ির লোককে বলে দিতে পারবো আমার শরীরটা খারাপ করছে, আমার গা গুলোচ্ছে, আমার জ্বর এসেছে, জনন অঙ্গ সংক্রান্ত কোনো সমস্যায় যদি আমরা পড়ে থাকি, সেক্ষেত্রে লজ্জা, সংকোচ, লোকে কি ভাববে ইত্যাদি ইত্যাদি কারণে আমরা এগুলো ক্রমশ চেপে যেতে থাকি এবং তার একটা মারাত্মক বহিঃপ্রকাশ হতে দেখা যায় কিছুদিন পর। যে ব্যক্তি, তিনি মহিলা বা পুরুষ যাই হন না কেন, তিনি জননগত কোনো রোগে আক্রান্ত হলে এবং তিনি যদি সেটা সকলের সামনে স্বীকার না করেন, সকলের সামনে স্বীকার করতে হবে এমন নয়, অ্যাটলিস্ট ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সেই রোগটা থেকে নিরাময় পাওয়ার জন্য। কিন্তু তিনি যদি ডাক্তারের পরামর্শ না মেনে চলেন বা ডাক্তার না দেখান, সেখান থেকে সেই মহিলা থেকে, যদি তিনি মহিলা হন তাহলে তার থেকে তার হাজবেন্ডের, এবং যদি তিনি পুরুষ হন তাহলে তার ওয়াইফ কিন্তু সংক্রামিত হতে পারে। সেক্ষেত্রে কোনো ওয়াইফ বা কোনো মহিলা যদি সংক্রামিত হন এবং গর্ভবতী হন, কিছু কিছু ডিজিজ আছে জনন সংক্রান্ত, যেগুলো কিন্তু অমরার মাধ্যম দিয়ে তার সন্তানের শরীরেও প্রবেশ করতে পারে। অর্থাৎ একজন রোগাক্রান্ত হলে তার হাজবেন্ড বা ওয়াইফ বা তার পরবর্তী প্রজন্ম কিন্তু এই রোগটার শিকার হতে পারে। সেক্ষেত্রে একটা অসুস্থ সমাজ ব্যবস্থা গড়ে ওঠার সম্ভাবনা দেখা দেয় এবং এটা হয়ে থাকে। আমরা সবাই জননগত স্বাস্থ্য সম্পর্কে সচেতন নই। কতটুকু সমস্যা হলে আমাদের বলা উচিত,
বাড়িতে কাউকে বলতে না পারলেও আমাদের অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া উচিত। তো এইগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো না। আর সুস্থ সমাজ গড়ে তুলতে না পারলে আমাদের পরবর্তী প্রজন্মকে সুস্থভাবে পৃথিবীতে আনা আমাদের পক্ষে সম্ভব হবে না। তাই জননগত স্বাস্থ্য সম্পর্কে আমাদের সচেতনতা গড়ে তোলা খুব প্রয়োজন। এবং শিক্ষাই হচ্ছে একমাত্র মাধ্যম যার ভেতর দিয়ে আমরা যে কোনো বিষয়ের সচেতনতাকে সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দিতে পারি। তাই আজকে এই সিলেবাসের মধ্যে এই চ্যাপ্টারটাকে ইনক্লুড করা হয়েছে। যেহেতু জনন বিষয়টা নিয়ে বা জনন অঙ্গ নিয়ে আমরা গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে যত অ্যাডভান্সড বা মডার্ন মানুষই হই না কেন, সবাই এই ব্যাপারগুলোতে একটুখানি ভয় পায়, সংকোচ বোধ করি, লজ্জা পায়, অন্যকে বলা যাবে কিনা, বাড়িতে কাউকে বললে কি ভাববে, ডাক্তারকে কেন বললে কেউ দেখে ফেলবে কিনা, ইত্যাদি ইত্যাদি ভাবতে গিয়ে কখন কখন যে নিজের ক্ষতি করে ফেলছি, শুধু নিজের নয়, নিজের থেকে আমার পরবর্তী যে পার্টনার তার ক্ষতি হচ্ছে, পরবর্তী প্রজন্মের তার যে ক্ষতি হয়ে যাচ্ছে সেটা আমরা ভাবনা চিন্তা করি না। এবং যিনি রোগাক্রান্ত ব্যক্তি তিনি রোগের জ্বালায় কষ্ট পেয়ে থাকেন। সেই সচেতনতা বাড়িয়ে তোলার জন্য আমাদের এখানে কিছু প্রথমেই চ্যাপ্টারের শুরুতে জননের মাধ্যমে ছড়ায় কিছু রোগের জীবাণুর নাম, তারা কিভাবে ছড়ায়, তাদের রোগ লক্ষণ কিরকম ইত্যাদি সম্পর্কে আমাদের পরিচিতি ঘটানো হয়েছে, যেন আমাদের জীবনে যদি আমরা কখনো এইরকম সমস্যার সম্মুখীন হই আমরা সেই একই ভুল না করে চেপে যেন না থেকে যাই। কাউকে বলতে না পারলেও যেন ডাক্তারের পরামর্শ শীঘ্রই নিই, না হলে যে তার ফল কি মারাত্মক হতে পারে সেটা আমরা এই চ্যাপ্টার থেকে বুঝতে পারবো বা শিখতে পারবো। তাই প্রথমে এই চ্যাপ্টারের শুরুতে কিছু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যাকে আমরা শর্ট ফর্মে বলি এসটিডি, কিছু এসটিডি সম্পর্কে বর্ণনা দেওয়া আছে, তাদের জীবাণু, তাদের ইনকিউবেশন পিরিয়ড, তারা কিভাবে রোগ লক্ষণকে প্রকাশ করে, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। তারপরে এরপর আলোচনা করা আছে বর্তমানে জনসংখ্যা প্রচুরভাবে বেড়ে চলেছে, বর্তমানে চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে, এখন আর শিশু মৃত্যুর হার আগের থেকে অনেক কমেছে, প্রসবকালে বা গর্ভাবস্থায় মায়ের মৃত্যুর হার কমেছে, সেক্ষেত্রে সন্তান কিন্তু প্রচুর উৎপাদনের ফলে পৃথিবীতে মানুষের জনসংখ্যা খুব বেড়ে চলেছে। তার একমাত্র উদাহরণ আমরা আমাদের নিজের দেশ ভারতবর্ষকে দিয়ে বোঝাতে পারি। 130 কোটি মানুষের দেশ আমরা। তো এই পরিস্থিতিতে আমাদের গ্রোথ কার্ভটা বা বৃদ্ধির সংখ্যাটা যদি এভাবেই বাড়তে থাকে তাহলে কিন্তু একসময় বাসযোগ্য স্থান পৃথিবী থেকে ফুরিয়ে যাবে। আজ থেকে 50 বা 100 বছর আগে ফ্ল্যাট সিস্টেমের কথা আমাদের দাদু ঠাকুমা তারা হয়তো ভাবতে পারতেন না। এখন আমরা শহরাঞ্চলে গিয়ে ছাদ কিনি। আগে আমাদের বাড়ি থাকতো একটা বড়, এবং আগেকার দিনের বাড়ি প্রচুর বড় বড় হতো। এখন আমরা ছাদ কিনে বসবাস করি। আর কিছুদিন পরে হয়তো সেটুকুও জায়গা পাওয়া যাবে না যদি আমরা এভাবে ক্রমশ আমাদের জনসংখ্যা বাড়তে শুরু করে। তাই সেই জনসংখ্যাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, জনসংখ্যাকে নিয়ন্ত্রণের বৈজ্ঞানিক কি কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, এগুলো সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে পড়ব। এবং সবশেষে পড়ব প্রচুর মানুষ আমাদের পৃথিবীতে আছেন, নারী পুরুষ সবাই, যারা সন্তান উৎপাদনে অক্ষম, যাদেরকে আমরা সমাজে বন্ধ্যা বলে থাকি। তবে সমাজে এতদিন পর্যন্ত বা আজ থেকে 10 বছর আগেও প্রচলন ছিল, এখনো আছে, বন্ধ্যা মানে শুধুমাত্র আমরা একটা নারীকেই বন্ধ্যা ভাবি যে সে সন্তান উৎপাদনে অক্ষম। কিন্তু আমরা এখানে দেখব একজন নারী যেমন বন্ধ্যা হতে পারে তেমন পুরুষও কিন্তু বন্ধ্যা হতে পারে। সেই সমস্ত সন্তান উৎপাদনে অক্ষম দম্পতিরা কি বিকল্প পদ্ধতি অবলম্বন করে তারা তাদের সন্তানকে পৃথিবীতে নিয়ে আসতে পারে, সেই বৈজ্ঞানিক পদ্ধতিগুলো এই চ্যাপ্টারে আলোচনা করা আছে। তো এটা হলো চ্যাপ্টারের পুরো ওভারভিউ। এবার আমরা চ্যাপ্টারের জাস্ট ভেতরে প্রবেশ করব। বইয়ের প্রথমেই তোমরা দেখবে কিছু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের নাম উল্লেখ করা আছে। সিফিলিস আছে, গনোরিয়া আছে, এইডস আছে, হেপাটাইটিস বি আছে, ট্রাইকোমেনিয়া আছে, অনেক রকম রোগ আছে। তো প্রথমেই বইগুলোতে সিফিলিস বা গনোরিয়া থাকে, কিন্তু আমি শুরু করছি এইডস দিয়ে, কারণ এই রোগটা আমাদের খুব পরিচিত একটা রোগ। অনেকদিন আগে থেকে এটার 2020 সালে প্রায় 360 লক্ষ মানুষ এই রোগে রোগাক্রান্ত হয়েছিলেন, এবং এটা একটা মারণ রোগ বলা যেতে পারে। এখনো পর্যন্ত আমরা এই রোগের কোনো রকম টিকা
সালে প্রথম এই রোগটা আমাদের এখানে লস অ্যাঞ্জেলেস, আমাদের এখানে নয়, ইউএস এর লস অ্যাঞ্জেলেস দেখা দিয়েছিল এবং প্রথমে অনুমান করা হয়েছিল রোগটা সমকামীদের মধ্যে ছড়ায়, অর্থাৎ একজন পুরুষ আরেকজন পুরুষের আকৃষ্ট হলে বা মহিলার প্রতি আকৃষ্ট হলে তাদেরকে আমরা সমকামী বলে থাকি। তো পরবর্তীকালে দেখা যায় যে 1863 সালে এটা আমাদের ভারতবর্ষের চেন্নাইয়ে প্রথম এই রোগটা দেখা যায় এবং বর্তমানে ভারতবর্ষ সহ বিশ্বের প্রচুর মানুষ এই মারণ রোগে আক্রান্ত এবং এটি একটি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে অন্যতম একটা ডিজিজ এবং যার এখনো পর্যন্ত কোনো রকম নিরাময়যোগ্য টিকা বা ভ্যাকসিন আমরা আবিষ্কার করতে পারিনি। তো যেহেতু এটা আমাদের একটুখানি পরিচিত, আগে আমরা পড়েছি, সেহেতু আমি প্রথম এই রোগটা দিয়ে শুরু করছি। তো আমরা রোগটার নাম জানি এইডস, তার ফুল ফর্ম অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। তো অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম এটা রোগের নাম, জীবাণুর নাম, শর্ট ফর্মে আমরা জীবাণুটাকে বলে থাকি এইচআইভি, যার ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এবারে রোগটা লক্ষণ কি বা রোগটা ছড়ায় কি করে, এবার বলে রাখি যে এইচআইভি পজিটিভ কারো এইটা হচ্ছে একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, মানে এটুকু বুঝতে পারছি যে যৌন সংসর্গের মাধ্যম দিয়ে এই রোগটা সমাজে একটা ব্যক্তি থেকে আরেকটা ব্যক্তির শরীরে ছড়িয়ে গিয়ে থাকে। তো রোগটা ছড়ানোর পদ্ধতিগুলো এটাই, একজন এইচআইভি সংক্রমিত ব্যক্তির পাশে দাঁড়ালে আমার কখনো এইচআইভি হবে না, বা সে যে বাসনে খাওয়া দাওয়া করছে, সে জামা কাপড় যেগুলো ব্যবহার করছে, আমি যদি সেগুলো ব্যবহার করি তাহলে কিন্তু আমার এইচআইভি হওয়ার সম্ভাবনা নেই। ইভেন একজন এইচআইভি বা এইডস রোগাক্রান্ত ব্যক্তিকে করমর্দন বা এক কথায় জড়িয়ে ধরা বা আলিঙ্গন করলেও কিন্তু অন্য যে ব্যক্তি তার এইচআইভি সংক্রমণের কোনো রকম সম্ভাবনা নেই। তাহলে এটা ছড়ায় কিভাবে? এটা মূলত ছড়ায় রক্তের মাধ্যমে এবং বীর্যের মাধ্যমে, পুরুষ দেহ থেকে নির্গত বীর্যের মাধ্যমে, শুধু পুরুষ দেহ নয়, স্ত্রী দেহ থেকেও যদি কোনো, যেহেতু স্ত্রীদের ডিম্বাণু শরীরের বাইরে নির্গত হয় না তাই সেটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম, পুরুষদের বীর্য থেকে বা রোগাক্রান্ত মহিলার রক্ত থেকে এই রোগটা ছড়াতে পারে। তাহলে একজন এইডস রোগাক্রান্ত ব্যক্তি তা থেকে তার ওয়াইফের এই রোগটা সংক্রমণ হতে পারে এবং এই রোগটা এতটাই মারাত্মক যে মায়ের থেকে অমরা বা প্লাসেন্টার মাধ্যম দিয়ে কিন্তু একজন ভ্রূণের দেহ বা সন্তানের দেহেও ছড়িয়ে পড়তে পারে। আর কিভাবে ছড়ায়? রোগাক্রান্ত ব্যক্তি দাড়ি কাটার রেজার বলো বা ব্লেড বা সূচ, যদি সূচে কোনো রোগাক্রান্ত ব্যক্তির রক্ত লেগে থাকে এবং সুস্থ ব্যক্তির শরীরের ভেতরে সেই রক্ত কোনোভাবে প্রবেশ করে তাহলে কিন্তু এইচআইভি সংক্রমণের সম্ভাবনা থাকে। তবে বিশেষ উল্লেখ্য, অনেকের মনে এই প্রশ্নটা জাগে, মশা তো তাহলে রক্ত খায়, তাহলে মশা একজন এইচআইভি আক্রান্ত ব্যক্তিকে কামড়ালো, দিয়ে একজন সুস্থ ব্যক্তিকে কামড়ালো, তাহলে কি সেই সুস্থ ব্যক্তি এইচআইভি সংক্রমণে সংক্রামিত হবে বা এইডস রোগাক্রান্ত হবে? সেক্ষেত্রে আমাদের উত্তর হবে না, কারণ মশার শরীরে এইচআইভির যে ভাইরাসটা, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি যে ভাইরাসটা, সেটা সার্ভাইভ করতে পারে না, বেঁচে থাকতে পারে না, সেজন্য মশার মাধ্যমে রোগটা ছড়ায় না। এবং মানুষের দেহ ছাড়া এটা 7 ঘন্টার বেশি বেঁচে থাকতে পারে না, এরা বাইরে কোনো পোষক কোষের বাইরে, যেমন এখন করোনা ভাইরাসের ক্ষেত্রে বলা হচ্ছে যে পোষক কোষের বাইরেও বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না, খুব যদি তীব্র সূর্যালোক হয় 1-1.5 ঘন্টার মধ্যেও মারা যাবে। ঠিক তেমনি এই হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস হচ্ছে মানুষের দেহে থাকলে সে অ্যাক্টিভ, বাইরে থাকলে কিন্তু বেশিক্ষণ সে সার্ভাইভ করতে পারে না, সে মারা যায়। তাহলে রোগটা ছড়ায় মূলত যৌন সম্পর্কের মাধ্যমে। একজন পুরুষ যদি একাধিক মহিলার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন এবং সেখানে অসুরক্ষিত যৌন সম্পর্ক তৈরি করেন, বা ঠিক উল্টোটা, একজন মহিলা একাধিক পুরুষের সঙ্গে অসুরক্ষিত যৌন সম্পর্ক তৈরি করলে তার রোগাক্রমণের সম্ভাবনা থেকে থাকে। দ্বিতীয়ত, রোগাক্রান্ত ব্যক্তির ব্যবহার করা কাঁচি, সূচ, ব্লেড, রেজার ইত্যাদি জাতীয় বস্তু দিয়ে যদি কোনো সুস্থ ব্যক্তি ব্যবহার করে এবং তাতে যদি রোগাক্রান্ত ব্যক্তির রক্তের তার সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করে, সেক্ষেত্রেও সুস্থ ব্যক্তি সংক্রামিত হতে পারে। কিন্তু আমাদের সমাজে আমরা এতটা শিক্ষিত হওয়ার পর একজন এইচআইভি আক্রান্ত ব্যক্তিকে খুব খারাপ চোখে দেখি এবং তাকে
এইচআইভি আক্রান্ত ব্যক্তির পাশে বসলে, কথা বললে, ইভেন তার কোলে বসলে বা তাকে আলিঙ্গন করলেও কোনো সুস্থ ব্যক্তি কিন্তু এইচআইভি সংক্রমণে সংক্রমিত হবেন না, যদি না তার লালারস কিংবা শুক্রাণু বা শরীরের বীর্য জাতীয় অংশ সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করে। হাঁচি কাশির মাধ্যমে এইচআইভি ছড়ায় না। এবং আমরা এইচআইভি আক্রান্ত ব্যক্তি মানেই তাকে সমাজে কিন্তু খারাপ দৃষ্টিতে দেখি। আমরা ধরে নিই কেউ এইডস রোগে রোগাক্রান্ত হয়েছে মানেই তার সাথে হয়তো একাধিক পুরুষ বা একাধিক নারীর যৌন সম্পর্ক আছে। সেটাও নয়, একজন বাড়িতে বসে থাকা সুস্থ মানুষ সে কিন্তু এইডস রোগে রোগাক্রান্ত হতে পারেন। সেলুনে প্রতিনিয়ত আমরা মেয়েদের ক্ষেত্রে বিউটি পার্লার, ছেলেদের ক্ষেত্রে সেলুনে আমরা সপ্তাহে একবার বা মাসে 2 বার করে যাই। সেখানে বিভিন্ন লোক বা তার চুল দাড়ি কাটছেন বা আরো বিউটিফাই করছেন। তো সেক্ষেত্রে রোগাক্রান্ত ব্যক্তির সেই রক্ত যদি কাঁচি, রেজার বা ব্লেডে লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু সুস্থ ব্যক্তির শরীরে সেটা প্রবেশ করতে পারে। তাই সমাজ থেকে, আমাদের মাথা থেকে এই ধারণাটা সরিয়ে দিতে হবে যে এইডস রোগাক্রান্ত ব্যক্তি মানে সে কিন্তু অস্পৃশ্য নয় বা তাকে খারাপ দৃষ্টিতে দেখা উচিত নয়, বরং তাকে সহানুভূতি দেখিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করা উচিত। যদিও এইডস রোগের কোনো রকম সুস্থতার চিকিৎসা হয় না, কারণ এইডস রোগের জীবাণুটা এতটাই মারাত্মক। হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এটা একটা রেট্রোভাইরাস। রেট্রোভাইরাস মানে কি? ভাইরাস তো এমনিতেই মারাত্মক, তাকে কোনো ওষুধে মারা যায় না ভ্যাকসিন ছাড়া। ভাইরাস জীবের শরীরের বাইরে সে মৃত, জীবের শরীরের ভেতরে গেলেই সে জীবিত, বংশ বিস্তার করতে শুরু করে। এবং এটা একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ যুক্ত ভাইরাস, অর্থাৎ এর জেনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে আরএনএ। কিন্তু এটাকে রেট্রোভাইরাস এ কারণে বলা হয়, এটা শরীরে প্রবেশ করে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক উৎসেচককে ব্যবহার করে এর আরএনএ কে ডিএনএ কে আরএনএ তে ট্রান্সফার করতে পারে, যে কারণে এর গতি প্রকৃতিকে বোঝা সম্ভব এখনো পর্যন্ত আমাদের হয়ে ওঠেনি। কারণ আরএনএ বা ডিএনএ হচ্ছে আমাদের সমস্ত বৈশিষ্ট্যকে বহিঃপ্রকাশ ঘটায়। জিনের সামান্য পরিবর্তন আমাদের কিন্তু অনেক রকম বৈশিষ্ট্যের পরিবর্তন আনতে পারে, এবং এইচআইভি ভাইরাস নিজের বিভিন্ন রকম পরিবর্তন আনতে সক্ষম। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের সাহায্যে সে কখনো আরএনএ থেকে ডিএনএ, কখনো ডিএনএ থেকে আরএনএ তৈরি করতে পারে, যে কারণে এটাকে মারা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। তবে আশা করব অদূর ভবিষ্যতে আমরা হয়তো এটারও ভ্যাকসিন আবিষ্কার করে পৃথিবী থেকে এই একটি খারাপ রোগকে দূর করতে পারব। এবার আমরা যেটা আসছিলাম, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস শরীরে কিভাবে আক্রমণ করে। যেমন করোনা ভাইরাসকে আমরা জানতে পারছি, করোনা ভাইরাস আমাদের শ্বাস অঙ্গকে আক্রমণ করছে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে অ্যাটাক করছে না, বা আমাদের নিউরো সিস্টেমকে অ্যাটাক করছে না। তো সেক্ষেত্রে এইচআইভি ভাইরাস একেবারে সব থেকে শরীরের যেটা স্ট্রংগেস্ট পার্ট সেটাকে অ্যাটাক করে। তো আমাদের শরীরের স্ট্রংগেস্ট পার্ট কি? আমাদের শরীরের এই যে বিভিন্ন রোগ জীবাণু প্রবেশ করে, সেই রোগ জীবাণুকে ধ্বংস করে কিন্তু আমাদের শ্বেত রক্তকণিকা। তাই বলতে পারো যে আমাদের শরীরের হাতিয়ার হচ্ছে শ্বেত রক্তকণিকা, আর ও একটা গিয়ে সেই আমাদের শ্বেত রক্তকণিকাতেই করে। শ্বেত রক্তকণিকার অনেকগুলো ভাগ আমরা পড়েছিলাম, তার মধ্যে আমরা দেখেছিলাম দুটো ভাগ, লিম্ফোসাইট এবং মোনোসাইট। যে দুটো লিম্ফোসাইট এবং মোনোসাইট আমাদের রোগ প্রতিরোধে একেবারে প্রধান ভূমিকা গ্রহণ করে। ডাক্তাররা যেমন রোগ আক্রমণ প্রতিরোধ করে ওষুধ দিয়ে, তো আমাদের শরীরের ডাক্তার যদি কেউ হয়, শরীরের ডাক্তার কিন্তু লিম্ফোসাইট, শ্বেত রক্তকণিকা। যে কোনো জীবাণু প্রবেশ করলে জীবাণুকে ধ্বংস করার কাজই হচ্ছে লিম্ফোসাইট, শ্বেত রক্তকণিকা এবং মোনোসাইট, শ্বেত রক্তকণিকার কাজ। আর হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাসটা এই লিম্ফোসাইট, শ্বেত রক্তকণিকাকেই ধ্বংস করে দেয়। অর্থাৎ আমাদের যে ইমিউনিটি বা অনাক্রম্যতা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তার ফলে কেউ যদি এইডস রোগে রোগাক্রান্ত হন, সেক্ষেত্রে তার জ্বর হলেও সেটা ভালো হতে চায় না, যদিও জ্বর কোনো রোগ নয়, রোগের সিম্পটম। ওজন কমে যায়, অবসন্নতা, ডিপ্রেশন কাজ করে, বমি বমি ভাব দেখা দেয়। এটা প্রাথমিক স্টেজে, এটা একেবারে প্রথমে যিনি সংক্রমিত হয়েছেন তার প্রাথমিক অবস্থায় এই সিম্পটমগুলো দেখা যায়। যদি তার পরবর্তীকালে মধ্যম স্টেজে তার কি দেখা যায়, তার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা সৃষ্টি হচ্ছে, এবং লাস্ট স্টেজে ভীষণ ভয়ঙ্কর রোগের সৃষ্টি হয়। যেহেতু এখানে লিখে দিয়েছি টি লিম্ফোসাইট, যেটাকে
মার্ক সেল এবং CD4 হচ্ছে এটি লিম্ফোসাইটেরই একটা কোষ যেটা রোগ জীবাণুকে ধ্বংস করে। এই ভাইরাসটা আমাদের এই হাতিয়ারটাকেই ধ্বংস করে দেয়, ফলে আমাদের অনাক্রম্যতা নষ্ট হয়ে যায় এবং লাস্ট স্টেজে এসে বিভিন্ন রকমের ক্যান্সার, লিম্ফোমা অর্থাৎ আমাদের প্লীহাতে ক্যান্সার, ব্রেনে ক্যান্সার, নিউরন সিস্টেমকে অ্যাটাক করে, শরীরের প্রত্যেকটা যন্ত্রকে বিকল করে দেয়। যে কোনো রোগাক্রমণ, নিউমোনিয়া দেখা দেয়। যে কোনো রোগ জীবাণু শরীরে প্রবেশ করলেই সেটাকে মেরে ফেলার মতো ক্ষমতা শরীরে থাকে না এবং আস্তে আস্তে মৃত্যুর দিকে রোগী ঢলে পড়ে। তো সেক্ষেত্রে আমাদের চিকিৎসা মূলত এলিজা পদ্ধতিতে এটা টেস্ট করা হয়ে থাকে। তো এই পদ্ধতির মাধ্যমে টেস্ট করা গেলেও আমরা যেহেতু ভ্যাকসিনেশন তৈরি করতে পারিনি, নির্মূল করা যায় না। কিছুদিনের জন্য হয়তো রোগীকে যে রোগগুলো হয় সেগুলো থেকে তাকে সারিয়ে তোলা যায়। তো আমরা এত কিছু করছি কেন? এই এইডস এত কিছু করছি তার কারণ একটাই, কিন্তু জনগত স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। এখান থেকে আমরা এইটুকু শিক্ষা নেব যে এইডস একটা এতটা মারাত্মক রোগ, তাহলে আমরা কিন্তু এই রোগে যেগুলো আক্রান্ত হই, আমার যতই আর্থিক বা প্রতিপত্তি থাকুক না কেন, আমি কিন্তু এই রোগ থেকে মুক্তি পাবো না। তাহলে এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে সচেতনতা। সচেতন কিভাবে হব? আমরা অবশ্যই যখন সেলুনে যাব সেখানে গিয়ে এমন কোনো সেলুনের মালিককে বলবো যে এমন কোনো একই ব্লেড বারবার প্রত্যেক ব্যক্তির শরীরে ব্যবহার করা যাবে না। সিরিঞ্জ, যে সিরিঞ্জ দিয়ে চিকিৎসা করা হয় সেই ডিসপোজাল সিরিঞ্জ ব্যবহার করতে হবে, মানে একবার ব্যবহার করে সেটা ফেলে দিতে হবে, দ্বিতীয় ব্যক্তির শরীরে ব্যবহার করা যাবে না। অসুরক্ষিত যৌন সম্পর্ক তৈরি করা যাবে না এইডস আক্রান্ত ব্যক্তির সঙ্গে। শুধু তাই নয়, একাধিক ব্যক্তির সঙ্গে বা একাধিক মহিলার সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করা যাবে না এবং আক্রান্ত ব্যক্তি বা মহিলার সঙ্গে তো একেবারেই না। এইগুলো সচেতনতা যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমরা এই ভয়ঙ্কর রোগের হাত থেকে সাময়িকভাবে মুক্ত হতে পারি এবং HIV মুক্ত সমাজ গড়ে তুলতে পারি।